ওষুধ আছে, ফাইদা উসিবুদ দাওয়াতে দায়ী, যখন ওষুধটা পাওয়া যায়, বারা বিইজনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, তখন সেটা আল্লাহ তাআলার মর্জি মুআফিক সুস্থতা লাভ করে। অন্যত্র আল্লাহ রাসূল বলেন যে মা আনজালাল্লাহু দাইন, যে আল্লাহ তাআলা এমন কোন রোগ পাঠায় নাই, আনজালাল্লাহু লাহু শিফা, যে যার সুস্থতা পৃথিবীর বুকে নাই, এরকম কোন রোগ আল্লাহ পাক পাঠায় নাই। এখন এই যে আমাদের শরীফ মোল্লা স্যার যে অ্যানাটমি বিষয়টা নিয়ে আলোচনা করলো, যে অ্যানাটমি কেন জানবো? যে একজন মানুষের আমার কিছু জিনিস বাহ্যিক আছে আর কিছু জিনিস আমার বাতিনি আছে, মানে ভিতরগত জিনিস, এইটা আমি চিনি না। এখন একজন রোগের বুকে ব্যথা, বুকের কোন সাইডে ব্যথা, মাঝখানে, অনেক সময় মাঝখানে ব্যথা হলে হার্টের ব্যথাটা সাধারণত মাঝখানে হয়, এই মাঝখানে এই সেক্টরের মধ্যে ব্যথাটা তীব্র হয়, হার্টের ব্যথা। এখন যখন আমি হার্ট চিনবো না, যখন আমি লাংস চিনবো না, যখন আমি কিডনি চিনবো না, যখন আমি ব্লাডার চিনবো না, যখন আমার অ্যানাদার্স যে আমাদের পার্টস পাতিগুলো আছে, যদি আমি অ্যানাটমি না জানি, তাহলে আমি রোগীকে রোগ শনাক্ত করতে পারবো না। অর্গানন দেখে যেমন আমার হোমিও কিভাবে চিকিৎসা করতে হবে সেই নিয়ম পদ্ধতিতে অর্গানে দেওয়া আছে, অর্গাননে মেটেরিয়ামেটিকের মধ্যে দেওয়া আছে হইলো এই রোগের পূর্ণ চিত্রটা, অর্থাৎ কৃত্রিম একটা চিত্র দেওয়া আছে মেটেরিয়ামেটিকাতে। যখন কৃত্রিম চিত্রর সাথে লাইভ চিত্রটা আপনার মিলে যাবে, যখন রোগী আপনার সাথে কথা বলবে, তখন আপনি কৃত্রিমটা দেখছেন। যে আমি বইয়ের মধ্যে এটা পড়ছি, যেমন সামাদ স্যার কালকে কি পটেন্সি নিয়ে আলোচনা করছেন, হ্যাঁ, যে কোন কোন রোগের কোন পটেন্সি দিতে হবে, পটেন্সি নিয়ে আলোচনা করছেন। তাহলে আগে হইলো উনি কৃত্রিমটা আলোচনা করছেন, যখন লাইভে আপনার সামনে আসবে একটা রোগী এসে বলবে যে এরকম 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 সমস্যা, তখন আপনার ওই মেটেরিয়ামেটিকের কৃত্রিমটা আপনার লাইভের সাথে মিলে যাচ্ছে। যখন কৃত্রিমটা লাইভের সাথে মিলে যাবে, তখন যদি আমি ওই অনুযায়ী মেডিসিনটা অ্যাপ্লাই করি, আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে যাবে। এই জন্য পটেন্সি আমরা বেশিরভাগ মেডিসিন আলোচনা করি, কিন্তু পটেন্সি আলোচনা করি না। পটেন্সির স্বাভাবিক একটা ধারণা, আইডিয়া, যে পটেন্সির ক্ষেত্রে যদি রোগীটা শক্তিশালী হয়, রোগীটা যদি মনে করেন শক্তিশালী হলে তার পটেন্সি হায়ার পটেন্সি দিতে হয়। রোগী যদি দুর্বল হয় তাহলে তার পটেন্সি লয়ার হয়। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে রোগী যে দুর্বল হয়ে গেছে, এর যদি উচ্চ শক্তি না দেয় রোগী তো দাঁড়িয়ে হারবো না, এরকম আমরা অনেকে ধারণা করি। যে রোগী যেভাবে দুর্বল হয়েছে, যে দুর্বল রোগী যদি আরে যদি উচ্চ পটেন্সি না দেয়, সুস্থই হবে না, এরকম আমরা অনেকেই মনে করি। যারা ভালো ডাক্তার তারা তো বুঝাই, বাকি আমার মতো জ্ঞান যারা আছে, আমার মতো যার জ্ঞান আছে, সে এটা ধারণা করে যে রোগী যেহেতু দুর্বল তার পটেন্সিটা হাই হবে, কিন্তু আসলে না। যদি আপনি পটেন্সি হাই দেন, তাহলে দুর্বল রোগী আরো দুর্বল হয়ে যাবে পটেন্সি দেওয়ার ক্ষেত্রে। কারণ হোমিও চিকিৎসাটা হলো পুরাটাই হলো মাইন্ড ভিত্তিক একটা চিকিৎসা। যেমন আপনার বাচ্চার ডায়রিয়া হয়েছে, জ্বর হয়েছে, হ্যাঁ, তারপরে হঠাৎ করে উচ্চ জ্বর, ডায়রিয়া, বিভিন্ন রোগ আপনার বাচ্চার দেখা দিতেছে। এখন আপনি কারণ খুঁজে পান না কেন? যে আমি তো বাচ্চাকে এমন কোন খাবার খাওয়াই নাই যার কারণে বাচ্চার এরকম রোগ হবে, বা আমি এমন কোন খাবার খাই নাই যার কারণে বাচ্চার এই রোগ হবে। যেমন সাধারণত যে সমস্ত মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করায়, সে বলতেছে আমি অনেক বাইসা চলি, আমি কোনো খারাপ খাবার খাই না, ঠান্ডা খাই না, তারপরে বাচ্চার ক্ষতিকারক হবে এরকম কোনো খাবার খাই না, তারপরে বাচ্চার জ্বর, বাচ্চার ডায়রিয়া, বাচ্চার প্রচন্ড জ্বর, বাচ্চার ডায়রিয়া, বাচ্চার অন্যান্য অ্যানাদার প্রবলেম দেখা দিতেছে। কারণ কি? তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে এই বাচ্চার যে ডায়রিয়া, আপনি এরকম কোনো খাবার খাইছেন, সে বলবে না, আমি তো অন্য কোনো খাবার খাই না, আমি খুব বাইসা চলি। কারণ
আমি আগে থেকে এগুলো জানি, আমি সচেতন থাকি যে আমি যদি একটু ঠান্ডা খাই আমার বাচ্চা ঠান্ডা লাগবে, আমি যদি একটু খারাপ খাবার খাই, পয়জনযুক্ত খাবার খাই, তাহলে আমার সমস্যা হলে আমার বাচ্চার সমস্যা হবে। এই জন্য আমি বাইসে চলছি। কিন্তু ডাক্তার সাহেব আমার ছেলের যে এরকম ডায়রিয়া জ্বর হইলো কারণ কি, তখন জিজ্ঞেস করতে হবে যে আপনার পারিবারিক যে পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, পরিবারের অবস্থাটা একটু বলেন যে কি হয়েছে, যে বাচ্চাকে দুধ খাওয়ানোর পূর্বে, দুধ পান করানোর পূর্বে স্বামীর সাথে প্রচন্ড ঝগড়া করছে, এদিকে বাচ্চাও কি পেঁপে করে কান্নাছে, ঝগড়া দেখে বাচ্চা কি করতেছে, কান্না করতেছে। আর স্বামী হোক যার হোক, মানে এটা বলতেছে না স্বামীর সাথে ঝগড়া, সাধারণত পারিবারিক ভাবে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর, তীব্র ঝগড়া হওয়ার পর কি করছে, বাচ্চারা দুধ পান করাইছে। বাচ্চারা দুধ পান করার কারণে এই মায়ের প্যাথোলজির উপরে যে একটা চাপ পড়ছে, ঝগড়া করলে সাধারণত ভিতরে একটা ক্রোধ কাজ করে, শারীরিক মানসিক সবকিছু তার পরিবর্তন হয়ে যায়। আপনার শারীরিক মানসিক সব পরিবর্তন হয়েছে, আপনার দুধের কি পরিবর্তন হয় নাই? দুধের মধ্যে যদি আপনি সোনা দেন, দুধের মধ্যে যদি আপনি টক দেন, ওই দুধ নষ্ট হয় না? নষ্ট হয়। তাহলে যখন আপনি ঝগড়া করলেন, আপনি উত্তেজিত হয়ে গেলেন, উত্তেজক একটা কারণে উত্তেজিত হওয়ার পর আপনি কি করছেন, বাচ্চারে দুধ খাওয়াইছেন। বাচ্চারে দুধ খাওয়ানোর পর আপনার বাচ্চার প্রচন্ড জ্বর, ডায়রিয়া শুরু হয়ে গেছে। এখন আপনারা তো, আমি হাজার বললেও তো বিশ্বাস করাইতে পারবো না। আপনি বলবেন যে আমি খুব বাইসে চলছি, আমি আমার বাচ্চারে কোনো বাইরের এরকম কোনো বাতাসে আমি নিয়ে যাই নাই, আমি কোনো খারাপ খাবার খাই নাই, তাহলে আমার বাচ্চার এরকম হইলো কেন, আমি রোগ খুঁজে পাই নাই। তাহলে হোমিও যদি আপনার জানা না থাকে কতটা প্রবলেম দেখেন। যখন আপনার হোমিও এই মাইন্ড ভিত্তিক, মায়াজম ভিত্তিক, হ্যাঁ, এরকম ভাবে চিকিৎসাটা যখন আপনি শিখবেন, তখন বলবেন যে আমাদের রোগ তো, আমাদের তো একটা কথা যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা তো রোগীর চিকিৎসা করি, রোগের চিকিৎসা নয়। এই রোগীটাকে আগে সেটা বের করতে হবে। আমার কাছে যতগুলো এই দুগ্ধ পান করার জন্য বাচ্চাগুলো নিয়ে আসে, আমি সর্বপ্রথম তার মায়ের চিকিৎসা দিই। আমার জিজ্ঞেস করে মাই খেলে কি অসুস্থ হবে নাকি, আমি খাওয়াইয়া দেখেন। তো খাওয়াইছে, 7 দিন পরে এসে দেখা করছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। ওই হোমিও চিকিৎসাটা যে এরকম একটা চিকিৎসা, এটা আমাদের ধারণার বাইরে ছিল। যে আপনি ওষুধ খাওয়াইলেন মারে, সুস্থ হইল সন্তান। কারণ মায়ের হইলো প্যাথোলজি চেঞ্জ হয়ে গেছে, প্যাথোলজির উপর একটা চাপ পড়ছে, তার মানসিক পরিবর্তন হয়েছে। মানসিক পরিবর্তন হওয়ার কারণে তার দুধের উপরে যে মাতৃত্ব, যে দুধ, এটার উপরে প্রভাব পড়ছে। যখন এইটা ভালো হয়ে গেছে, বাচ্চা অবিকল সুস্থ হয়ে গেছে, কারণ সে সুস্থ খাবার খাচ্ছে। এরকম যদি রোগ হয়, এখন বাচ্চার ওষুধ খাওয়াইতে হবে না যে মায়ের খাওয়ালেই তো সুস্থ হয়, বাচ্চারেও খাওয়াইতে হবে। এরকম যদি মনে করেন যে মা উত্তেজিত হওয়ার পর যদি বাচ্চাকে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর পর যদি প্রচন্ড জ্বর, প্রচন্ড ডায়রিয়া, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য, যে রোগী হোক, যদি এরকম রোগ দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা মেডিসিন দিব, 2টা মেডিসিন। 1 নম্বর নাক্স ভূমিকা, 2 নম্বর হলো ক্যামোমিলা। আপনার এই 2টার সাথে মিলিয়ে দেখব যে নাক্সের লক্ষণ বেশি পাওয়া যায় না ক্যামোমিলার লক্ষণ বেশি পাওয়া যায়। ক্যামোমিলার কিছু কিছু বিশেষ কিছু লক্ষণ আছে। বাচ্চা সারাক্ষণ জ্ঞান করবো, দুধ দেয়, মানে একটু দুধ আবার খাইবার দিলে আদর করলো, তার ফ্যান করে। যদি মনে করেন যে বাচ্চা সবসময় প্যান করে, বিরক্ত বোধ করে, আবার কোনো কিছু রাগে জিদে এরকম শক্ত যায়, কটমট করে, তাহলে মনে করেন সে ক্যামোমিলার রোগী। যে আপনার বাচ্চাটা ক্যামোমিলার রোগী। সান্ত্বনা দিবার গেলে একটা জিনিস হাতে দিবেন, বুবু করে ফেঁকে দিব, যে বাবা এটা নাও, এটা নাও, এটা নাও, অনেক সান্ত্বনা দিতেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যখন একটা জিনিস হাতে দিচ্ছেন, সে কি করতেছে, বুবু করে ফেঁকে দিতেছে। এরকম সিমটম যখন মিলবো, তখন তো আমার ধারণা হয়ে যাবে এটা ক্যামোমিলার। কান্নাকাটি করতেছে বাচ্চা, মানে তার বাচন ভঙ্গি দেখে মনে হইতেছে সে খুব হিংস্র টাইপের, আপনার ক্যামোমিলা আসবে। এখন যদি যখন আমার ক্যামোমিলার সাথে মিলে গেল, তখন আমি ক্যামোমিলা দেবো। যখন আমার নাক্সের সাথে মিলে যাবে,
তখন আমার নাক্স ভূমিকা দিতে হবে। তাহলে বাচ্চার মা যদি উত্তেজিত হওয়ার পর বাচ্চার যে রোগী হোক না কেন, সেক্ষেত্রে আমরা মেডিসিন কি দিব? ক্যামোমিলা অথবা নাক্সবু। এখন উত্তেজক হওয়ার কারণে বাচ্চার মা উত্তেজক হওয়ার কারণে রোগ হয় নাই, রোগ হয়েছে অন্য কারণে। কি? যে বাচ্চার মা রাত্রে যাইতেছিল বা যে কোনো এক সময় হয়তো কুকুর একটা পাশ দিয়েছে, ও ছিটকে উঠছে, ভয় পাইছে, বা ভাত রাঁধতে দেরি হয়েছে, স্বামী একটু উগ্র মেজাজি, ক্ষিপ্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, বা এমন একটা কাজ করছে যার কারণে সে তীব্র ভয় পাইছে, বাড়ির শখের জিনিস একটা ভেঙে ফেলাইছে, জানলে কি করবো? স্বামী টাকা রাখতে দিছে, টাকা গেছে হারিয়ে, কোথায় রাখছে বলতে পারে না, তীব্র ভয় পাইতেছে, স্বামীর কাছে কি জবাব দিব? গুপ্তধন, আপনার যে কোনো জিনিস, একটা জিনিস রাখতে দিছে, আপনি হারিয়ে ফেলছেন, অথচ অ্যানাদার্স কারণে আপনি ভয় পাইছেন, এমন ভয় যেটা তীব্র ভয়। এই তীব্র ভয়ের মাঝে আপনি ভয় নিয়ে আপনি বাচ্চারে দুধ পান করাইতেছেন। এই তীব্র ভয় নিয়ে যখন আপনি বাচ্চারে দুধ পান করাইলেন, দুধ পান করানোর পর বাচ্চার বিভিন্ন রোগ দেখা দিতেছে, সেটা জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, কোষ্ঠকাঠিন্য হোক, অন্য অ্যানাদার যে কোনো প্রবলেম হোক, যদি এরকম ভাবে ভয় পাওয়ার পর, মা ভয় পাওয়ার পর বাচ্চার যদি রোগ হয়, সেই ক্ষেত্রে মেডিসিন হবে ওপিয়াম। আমার চেয়ে বেশি ভালো, আলহামদুলিল্লাহ। তাই মা যদি ভয় পাওয়ার পর রোগ হয়, সেক্ষেত্রে মেডিসিন কি হবে? ওপিয়াম। এখন পটেন্সির ক্ষেত্রে আমরা, সামাদ ভাই আমাদের কালকে কিন্তু ক্লাসের মধ্যে পটেন্সির ব্যাপারে একটা ভালো একটা ধারণা দিচ্ছে। হ্যাঁ, কালকে অনলাইন ক্লাসে কিন্তু সামাদ ভাই পটেন্সির ব্যাপারে একটা ধারণা দিচ্ছে, মোটামুটি কিছু কিভাবে। তো আমি একটা সিম্পল একটা ধারণা দিই, আমার ধারণা ভুল হইলেও আপনারা দেখে নেবেন। আমি তো বই পুস্তকের ভাষায় বলতেছি, আর এখানে যারা আছে প্রায় অভিজ্ঞতার আলোকে আমার ভুল হতে পারে। যে যদি পেশেন্টকে যদি আপনি দেখেন একটু শক্তিশালী, রোগ হওয়ার পরও সে ভেঙ্গা পড়ে নাই, শক্তিশালী আছে, তাহলে সেই ক্ষেত্রে মেডিসিন তার হায়ার মেডিসিন দিতে হবে। আর যদি পেশেন্ট যদি দুর্বল হয়, অর্থাৎ শ্রমজীবী, সে কাজ করে বা এনাদার অন্য কোনো কারণে সে দুর্বল, দেখলেই দেখা যায় দুর্বল, তাহলে সেই ক্ষেত্রে লোয়ার মেডিসিন দিতে হবে। পেশেন্ট যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাথা খাটিয়ে যারা কাজ করে, জজ, ব্যারিস্টার, হ্যাঁ, এরা যদি কোন রোগে আক্রান্ত হয়, তাদেরকে হায়ার পটেন্সি দিতে হবে। যারা ব্রেন খাটিয়ে কাজ করে, যখন আপনার চেম্বারে রুগী আসবে, রুগী কি করে, যে ইঞ্জিনিয়ার, ডাক্তারও আসতে পারে। কয়েকদিন আগে আমার এখানে ডাক্তার আসছে, ভাঙ্গে গেছে, এলোপ্যাথিক ওষুধ নিজে খাইতেছে, নিজের চেম্বার আছে, ফার্মেসি আছে, খাইতেছে, কাজ হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এক ডোজ খাওয়াইছি, বিকেল থেকে সে হাঁটতে পারতেছে, সুস্থ। জিজ্ঞেস করছি এখন কি অবস্থা, আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারতেছে। তাহলে আপনার চেম্বারে ডাক্তার আসতে পারে। ডাক্তার যখন আসবে, ডাক্তার যদি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা যারা ব্রেনের উপরে চাপ দিয়ে যারা কাজ করে, তাদের পটেন্সি হাই পটেন্সি হবে। হায়ার পটেন্সি 1M, 10M, তারপরে 50M, তারপরে আপনার CM। আপনার মন মতো এই পটেন্সি গুলো এখান থেকে যেটা আপনার সিলেক্ট মনে হয় তার জন্য প্রযোজ্য, সেটা আপনি দিতে পারেন। আর যদি রিক্সাওয়ালা হয়, যারা শ্রমজীবী, মাটি কাটে, তারপরে অন্যান্য যারা পারিশ্রমিক ইটকলায় কাজ করে, এরা যদি আপনার কাছে আসে এবং তারা যদি এই পরিশ্রম করার কারণে দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে লয়ার পটেন্সি হয়, লয়ার পটেন্সি হবে। এখন এই যে এই অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে আমরা সাধারণত লয়ার পটেন্সি দিব। অ্যাকুইট ডিজিজ যেটা তাৎক্ষণিক বা মেকানিক্যাল ডিজিজ, যেটা আমাদের নিজে অর্জিত মেকানিক্যাল ডিজিজ, বা
যেটাকে আমরা অ্যাকুইড ডিজিজ বলি, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা লয়ার পটেনসি ব্যবহার করব। আর যেটা ক্রনিক ডিজিজ এবং যেটা আমাদের পূর্বপুরুষ থেকে যে রোগ আমাদের মাঝে চলে আসতেছে, মায়াজম ভিত্তিক ট্রিটমেন্ট, যেটা যে পূর্বপুরুষ অনুযায়ী চলে আসতেছে, রোগীর শারীরিক গঠন দেখে যদি আপনার মনে হয়, সেক্ষেত্রেও ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও হায়ার পটেন্সি আমরা ইউজ করব। যদি আমরা এই হায়ার পটেন্সি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা রেজাল্টটা দ্রুত পাবো। তাহলে এই হলো আমাদের পটেন্সির একটা আলোচনা, যে এই সমস্ত ক্ষেত্রে আমরা এই পটেন্সি ব্যবহার করব। তাহলে আমাদের 1 নম্বর পটেন্সির ক্ষেত্রে আমরা কি বললাম? মাশাআল্লাহ, গুড। তাহলে লো পটেন্সি দিব, আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হায়ার পটেন্সি দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে রোগী যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে আমরা কোন পটেন্সি? হায়ার পটেন্সি। রোগী যদি দুর্বল হয়, লো পটেন্সি। রোগী যদি মেধা দিয়ে কাজ করে, জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যারা আছে, এদেরকে কি দিতে হবে? হায়ার পটেন্সি। আর যদি শ্রমজীবী, রিক্সাওয়ালা, শ্রমিক, এরা যদি কাজ করে দুর্বল হয়ে যায়, এদের কি পটেন্সি দিব? লো পটেন্সি দিব। আর যদি এই আরেকটা পটেন্সি কি বললাম? অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে আমরা কোন পটেন্সি দিব? ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা কি দেব? এই সমস্ত এই পটেন্সি তো আমরা ইউজ করে থাকি, তাই না? হ্যাঁ, আচ্ছা। তারপরে আর 2টা মেডিসিন আমি রোগের চিকিৎসার ক্ষেত্রে করার ক্ষেত্রে বললাম। বাচ্চার মা যদি অসুস্থ হয়, বাচ্চার মা যদি উত্তেজিত হওয়ার পর, বাচ্চাকে দুধ পান করার পর যদি বাচ্চার রোগ হয়, সেক্ষেত্রে আমরা কি দিব? ক্যামোমিলা নাক্সবুম। আর যদি বাচ্চার মা ভয় পাওয়ার পর বাচ্চাকে দুধ পান করায়, সেই ক্ষেত্রে আমরা কোন মেডিসিন দেব? ওপিয়াম। তাহলে ক্লিয়ার বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।